আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি নতুন কারিকুলামে নবম শ্রেণীর বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থের অবস্থা নিয়ে। আমরা এই ভিডিওতে চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে খুব ভালো করে আলোচনা করব এবং যদি ভালো করে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এই টপিকগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না, আমি কথা দিলাম। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমাদেরকে পদার্থ কি জানতে হবে। পদার্থ হচ্ছে যার ভর আছে, যার আয়তন আছে, যা জায়গা দখল করে সেটা হচ্ছে পদার্থ। তার মানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যার ভর আছে, যেটা জায়গা দখল করে, সেটাই হচ্ছে কি পদার্থ। এই পদার্থ সাধারণত তিনটা অবস্থায় থাকতে পারে। কি কি অবস্থা? কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটি অবস্থায় বিরাজমান এবং 4 নম্বর একটা অবস্থা রয়েছে যেটাকে বলা হয় প্লাজমা। তো এটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব, বাট এই ভিডিওতে আমরা তিনটি অবস্থা সম্পর্কে ভালো করে জানার ট্রাই করব। তো জানেন প্রত্যেক পদার্থের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে যাদেরকে বলা হয় আন্তঃকণা। সেটা পারমাণবিক কণা হতে পারে, আণবিক কণা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে তাদের মধ্যে একটা দূরত্ব থাকে, এটাকে বলা হয় আন্তঃকণা দূরত্ব। ঠিক আছে? আর প্রত্যেকটা কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, যেটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। তো এই যে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে এগুলা খুব কাছাকাছি থাকে, অর্থাৎ দূরত্বটা অনেক কম হয়। আর দূরত্ব কম হওয়ার কারণে আন্তঃকণা আকর্ষণটা কি হয়? অনেক বেশি হয়। মাথার মধ্যে রাখবেন দূরত্বের সাথে আকর্ষণের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যত কম হবে আকর্ষণ তত বেশি হবে, এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কঠিন পদার্থের মধ্যে যে কণাগুলো আছে দূরত্ব অনেক কম হয়, আকর্ষণ অনেক বেশি। এই জন্য একটা কণা আরেকটা কণাকে খুব জোরালোভাবে ধরে রাখে। দেখেন এই কণাগুলো একদম কাছাকাছি আসছে। এই জন্য যে কোনো কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট আয়তন থাকে, এটা ফিক্স থাকবে। মনে করেন এই যে ডাস্টার, এটা কিন্তু একটা কঠিন পদার্থ, তার একটা নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট কি আছে? আয়তন আছে। কেন? কারণ তার মধ্যে যে কণাগুলো আছে এদের মধ্যে দূরত্ব খুব কম হওয়ায় আকর্ষণটা অনেক বেশি। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এরপরে তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা দূরত্ব কঠিন থেকে বেশি। তো দূরত্ব বেশি হয়, আকর্ষণটা কঠিন থেকে কম হয়। ঠিক আছে? এখন একটা মাথার মধ্যে রাখবেন, এই কঠিন তরল পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট কিন্তু আকার নেই। কেন? আপনি একবার চিন্তা করে দেখেন, 1 লিটার পানি আপনি যেই পাত্রে রাখুন না কেন ওই পাত্রের আকার ধারণ করবে। আপনি যদি একটা বোতলের মধ্যে রাখেন, বোতলের আকার ধারণ করবে। একটা হাঁড়ির মধ্যে রাখলে হাঁড়ির আকার ধারণ করবে। মানে যেই পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করবে। তার মানে নির্দিষ্ট কোনো আকার নেই, বাট 1 লিটার পানি যেই পাত্রে রাখুন না কেন তার আয়তন অলওয়েজ কি থাকবে? 1 লিটারই থাকবে। তার মানে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট কি নেই? আকার নেই। যখন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখলাম তখন কণাগুলোর দূরত্ব অনেক বেশি হয় এবং আকর্ষণ অনেক কম হয়। এতটাই কম একটা কণা আরেকটা কণাকে ধরে রাখতে পারে না। কিভাবে? একবার চিন্তা করে দেখেন, একটা গ্যাসবর্তী বেলুনকে যদি আমরা পাঞ্চ করি, ফুরুর করে বাতাসটা ওই ফুটা দিয়ে বের হয়ে যায়। কেন? কারণ যে কণাগুলো আছে তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি হয়, আকর্ষণ অনেক কম। এতটাই কম একটা কণা আরেকটা কণাকে ধরে রাখতে পারে না। মজার বিষয় কি জানেন? এই যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তনে নেই। যখন আপনি যেই পাত্রে রাখবেন সেই পাত্রের পুরো আকার এবং আয়তন দখল করবে। তাহলে আশার কি আপনারা পদার্থের তিনটা অবস্থা বুঝতে পারছেন, কঠিন, তরল এবং বায়বীয়। মজার বিষয় ভালো করে মাথার মধ্যে রাখবেন, প্রত্যেক পদার্থের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, তাদের মধ্যে দূরত্ব থাকে, এটাকে বলা হয় আন্তঃকণা দূরত্ব। আর এই যে কণাগুলো একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এটাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। অণু হলে আণবিক, পরমাণু হলে পারমাণবিক। এই জন্য আমরা কমনভাবে বলবো আন্তঃকণা। ঠিক আছে? কণাটা অণু হতে পারে, পরমাণু হতে পারে। দূরত্বের সাথে আকর্ষণের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হবে। এই জিনিসটা আমরা মাথার মধ্যে রেখে দিব। এরপরে আসি, এই জিনিসগুলো বোঝার পর আমাদেরকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। তার মধ্যে হচ্ছে কণার গতিতত্ত্ব। মাথার মধ্যে রাখবেন প্রত্যেক পদার্থের মধ্যে যে কণাগুলো আছে এগুলো সবসময় কম্পমান অবস্থায় আছে, মানে কাঁপতেছে। এটাকে তার গতিশক্তি বলা হয়। কি বলা হয়? গতিশক্তি। এই যে পদার্থের মধ্যে কণাগুলা গতিশীল অবস্থায় আছে, কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশক্তি কম, তরলের বেলায় বেশি, গ্যাসীয় অবস্থায় আরও বেশি। তাহলে মাথার মধ্যে রাখতে হবে কঠিন পদার্থের কণাগুলার মধ্যে গতিশক্তি কম, তরল পদার্থের মধ্যে বেশি, বায়বীয় পদার্থের মধ্যে সব থেকে বেশি। এখন একটা কঠিন পদার্থের মধ্যে যদি আমরা তাপ দেই, তাপ শক্তি পেলে
ওই যে কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে। মাথার মধ্যে রাখবেন তাপও এক প্রকার শক্তি, গতিও এক প্রকার শক্তি। এই গতিশক্তি এবং তাপ শক্তির মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে তাপ শক্তি গতিশক্তির একটি বিশেষ রূপ, ঠিক আছে? তো এখন একবার চিন্তা করে দেখেন, আমরা কি পদার্থের কণাগুলোর গতিশক্তি দেখতে পাই? কিভাবে তার গতিশীল দেখতে পাই না, ঠিক আছে? এই জন্য আমাদেরকে তাপ শক্তি নামে আলাদা একটা শক্তি সম্পর্কে খুব ভালো করে জানতে হয়। তবে আপনারা মাথার মধ্যে রাখবেন, কোনো বস্তুর উপর তাপ দিলে তার গতিশক্তি বাড়ে, তার মানে কি? তাপ শক্তি হচ্ছে গতিশক্তির একটি বিশেষ রূপ। ওই যে কিছু পদার্থের ক্ষেত্রে আমরা তার কণাগুলোর গতিশক্তি দেখতে পাই না, বিধায় এই ক্ষেত্রে আমরা তাপ শক্তি দিয়ে এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। তো মাথার মধ্যে রাখবেন, কঠিন পদার্থে যখন তাপ দেওয়া হয়, তাপ শক্তি পেয়ে কণাগুলোর গতিশক্তি বেড়ে যায়, ছোটাছুটি বেড়ে যাওয়ায় কণাগুলোর দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যাবে, আকর্ষণ কমে গেলে সেটা কঠিন থেকে তরল হয়ে যাবে। তরল পদার্থের উপর আরও তাপ দেওয়া হলে তাপ শক্তি দিলে গতিশক্তি আরও বাড়ে, তখন কণাগুলোর দূরত্ব আরও বেড়ে যাওয়ায় আকর্ষণ এতটাই কমে যায় সেটা তরল থেকে কি হয়ে যায়? গ্যাসীয় হয়ে যায়। এই যে তাপ দেওয়ার ফলে কঠিন থেকে তরল হলো, তরল থেকে বাষ্প হলো। এই যে পদার্থের গতিশক্তি বাড়ার কারণে আকর্ষণটা কমে যাচ্ছে, এই যে আন্তঃকণা আকর্ষণ ও গতিশক্তির উপর ভিত্তি করে পদার্থের তিনটা অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটা অবস্থার ব্যাখ্যা দেওয়ার যে তত্ত্ব, এটাকে বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্বের মাধ্যমে আমরা আন্তঃকণা আকর্ষণ এবং গতিশক্তির উপর ভিত্তি করে কিভাবে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে বায়বীয় হচ্ছে সেটা জানতে পারি। দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জানবো ব্যাপন এবং নিঃসরণ। ব্যাপন জিনিসটা কি? পাশের বাসার আন্টি খুরমা পোলাও রান্না করছে, স্মেলটা তোমার নাকে আসছে। ভালো মন্দ কিছু রান্না করলে এটার স্মেলটা পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই শুনতে পায়। তো আন্টি কি রান্না করে জানলা খুলে বাতাস করে দিচ্ছে, দেখো আজকে আমি খুরমা পোলাও রান্না করছি? এরকমটা হয় না। তাহলে এটা কিভাবে আসলো? এটা আসলো ব্যাপনের মাধ্যমে। তো ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা হচ্ছে কোনো পদার্থের কঠিন, তরল এবং বায়বীয়, তিন ধরনের পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে আমি আবার বলতেছি, কোনো মাধ্যমে, সেটা তরল মাধ্যম হতে পারে, বায়বীয় মাধ্যম হতে পারে, কোনো মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ওই যে আন্টি রান্না করার সময় যেই মশলাপাতি ইউজ করে এগুলা যখন তাপ দেওয়া হয়, গ্যাসীয় অবস্থায় যায়, তখন স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, ওটাই ব্যাপিত হয়। আর এই জিনিসটাকেই বলা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ব্যাপন। এটা নিজের ইচ্ছায় হয়, কাউকে বাতাস দিয়ে দিতে হয় না, খুলে দিতে হয় না যে এইটা রান্না করছি এটা ছড়িয়ে পড়ো, এরকম হয় না, নিজের ইচ্ছায় এটা চলে যায়, এটাকে বলা হয় ব্যাপন। তারপর যে বডি স্প্রে ইউজ করলে আশপাশ দিয়ে কেউ গেলে পুরো জায়গা দিয়ে স্মেলটা ছড়িয়ে পড়ে, এটাও কিন্তু ব্যাপনের মাধ্যমে। ময়লাওয়ালা যখন ময়লা গাড়ি নিয়ে যায় তখন পুরা আশপাশটা কি হয়? ব্যাড স্মেলে ভরে যায়, ওটাও কিন্তু ব্যাপনের মাধ্যমে হচ্ছে। তো ব্যাপন মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। ব্যাপন কঠিন পদার্থের হয়, তরল পদার্থের হয়, বায়বীয় পদার্থের হয়। আমরা বায়বীয় পদার্থের উদাহরণটা দেখলাম, ওই যে রান্নার যে স্মেলটা অথবা পারফিউমের যে স্মেলটা। এখন আমরা কঠিন পদার্থের ব্যাপনটা কীরকম হয় সেটা দেখব। মনে করে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে পানি আছে, একটা কঠিন পদার্থ যার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কিন্তু গোলাপি কালার, এটা বেগুনি হইতে পারে। এই গোলাপি কালার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কিন্তু কঠিন পদার্থ। কি পদার্থ? কঠিন পদার্থ। এটাকে যদি আমরা পানির মধ্যে ছেড়ে দিই, নাড়া ছাড়া কিচ্ছু দিব না, কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখা যাবে পুরা পানিটা কি হয়ে গেছে? গোলাপি হয়ে গেছে। তো নাড়াও দিলাম না, কিচ্ছু করলাম না, তো কেন এই পুরা পানির কালারটা ব্যাপন মানে গোলাপি হয়ে গেল? কারণ এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর মধ্যে যে কণাগুলো ছিল এগুলো স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে, এই জন্য পুরা কালারটা গোলাপি দেখাচ্ছে। এবং সব জায়গায় ছড়িয়ে পড়ার পর সব জায়গায় কালারটা কি দেখা যাবে? সেম দেখা যাবে, অর্থাৎ সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়তেছে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা কঠিন পদার্থ। আর এই কঠিন পদার্থ কোন মাধ্যমে ব্যাপিত হচ্ছে? তরল মাধ্যমে। তাহলে এটা কঠিন পদার্থের ব্যাপন তরল মাধ্যমে। তো তরল পদার্থের ব্যাপন তরল মাধ্যমে হয়। কিভাবে হয়? মনে করেন আমরা যখন কাপড় ধুই, সাদা কাপড়কে ঝকঝকে চকচকে করার জন্য তার জন্য সাথে কি ইউজ করা হয়? নীল ইউজ করা হয়। তো নীলটা কিন্তু লিকুইড হয়, আবার সলিড ফরম্যাটেও থাকে। লিকুইড নীলটা আমরা 2 ফুটা যদি পানির মধ্যে দিয়ে দিই অথবা 3 ফুটা দিয়ে দিই, কিছুক্ষণ পর দেখবেন পুরা পানিটা কি হয়ে গেছে? নীল হয়ে গেছে। আপনি নাড়া দিবেন না, তারপর নীল হবে। তো এটা কিন্তু বাবা নীল হচ্ছে তরল, পানিটাও তরল। তাহলে তরল পদার্থের ব্যাপন তরল মাধ্যমে। আমরা যে রং চা খাই,
লাল চা যেটাকে বলে, এই যে টি প্যাক আছে, এই টি প্যাকটা কাপের মধ্যে দিয়ে দিলে গরম পানির মধ্যে কিছুক্ষণ পর দেখেন এর থেকে লিকারটা বের হয়ে যাচ্ছে, কালারটা বের হয়ে যাচ্ছে, পুরা পানিতে ছড়িয়ে পড়তেছে এবং কিছুক্ষণ পর পুরা পানিটা ওই যে কালার হয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু ব্যাপন হচ্ছে, চায়ের ব্যাপন হচ্ছে, চায়ের পাতার যে রসটা আছে ওটা ছড়িয়ে পড়তেছে। তাহলে এখানেও কিন্তু ব্যাপন হচ্ছে, নিজ ইচ্ছায় ছড়িয়ে পড়তেছে। তো আশার কি ব্যাপন জিনিসটা কি বুঝতে পারছেন? এখন ব্যাপনের মধ্যে আরেকটু স্পেশাল জিনিসটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ জিনিসটা কি? এটা টোটালি ডিফারেন্ট, বাট নিঃসরণটাও আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন বডি স্প্রে করি তখন এই সরু ছিদ্র পথে বের হয়ে যাচ্ছে, কি বের হয়ে যাচ্ছে? ওই যে পারফিউম বা বডি স্প্রে যে উপাদানটা আছে। মাথার মধ্যে রাখবেন, পারফিউম বা বডি স্প্রের বোতলের মধ্যে কিন্তু তার চাপ বেশি, মানে ঘনত্ব বেশি, আর বাহিরে তার চাপ কম। তাহলে যখন আমরা বল প্রয়োগ করি সরু ছিদ্রপথে এই গ্যাসীয় কণাগুলা উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপ, বাহিরে কিন্তু নিম্নচাপে সজোরে বের হয়ে আসে। এই যে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলে সরু ছিদ্রপথে সজোরে গ্যাসীয় কণাগুলো বের হয়ে আসে, ওটাকে বলা হয় নিঃসরণ। তো নিঃসরণটা আগে হবে, ব্যাপনটা কি হবে? পরে হবে। পারফিউমটা যখন স্প্রে করলাম সরু ছিদ্রপথে বের হয়ে আসলো, দিস ইজ কল নিঃসরণ। তারপর আমি হাঁটতেছি, আমি মানে আশেপাশে ঘুরতেছি, সবাই স্মেলটা পাচ্ছে, এটা ব্যাপনের মাধ্যমে পাচ্ছে। তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্য কি? ব্যাপন এবং নিঃসরণের প্রথম পার্থক্য হচ্ছে দুইটার সংজ্ঞা, দেন হচ্ছে গিয়ে প্রথমে নিঃসরণ হয়, পরবর্তীতে ব্যাপন হয়। নিঃসরণ খুব দ্রুত ঘটে, ব্যাপন ধীরে ধীরে ঘটে। আর নিঃসরণ খুব অল্প সময়ের জন্য হয়, আর ব্যাপন অধিক সময়ের জন্য হয়। এই কয়েকটা পার্থক্য মাথার মধ্যে রাখলে আপনি একটা কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, কয়েকটা গ্যাস দিয়ে আপনাকে বলবে কোনটার ব্যাপন বেশি, মানে ব্যাপিত হবে কোনটা বেশি আর কোনটা কম। এই জন্য আমাদেরকে জানতে হবে ব্যাপনের হার। ব্যাপনের হার হচ্ছে সময়ের সাথে কোনো জিনিস ছড়িয়ে পড়া, একক সময়ে কোনো পদার্থ কতটুকু ছড়িয়ে পড়লো সেটা হচ্ছে তার ব্যাপনের হার। যে যত বেশি ছড়িয়ে পড়বে তার ব্যাপনের হার তত বেশি হবে, যে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে তার ব্যাপনের হার কি হবে? কম হবে। যে দ্রুত ছড়িয়ে পড়বে তার ব্যাপনের হার বেশি হবে। তো একটা মজার বিষয় কি, ব্যাপনের হার আমরা খুব ইজিলি বুঝতে পারি কার বেশি বা কার কম। ব্যাপনের হার ইনভার্সলি প্রপোর্শন টু আণবিক ভর, অর্থাৎ আমরা মাথার মধ্যে রাখবো ব্যাপনের হার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। মনে রাখার জন্য আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম। আণবিক ভর যার কম হবে ব্যাপনের হার তত বেশি হবে। 1 ভাগ আকারে রাখা মানে ব্যস্তানুপাতিক, এই চিহ্ন দিয়ে ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক বোঝায়। শুধু যদি আণবিক ভর লিখতাম তাহলে সমানুপাতিক হতো, 1 ভাগ আকারে লিখছি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, একটা কম হলে অন্যটা কম হবে। তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, আর যারা আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কি, কম। সে ফর এক্সাম্পল আপনাকে যদি কোয়েশ্চেন বলে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়ার মধ্যে, অ্যামোনিয়া দুটাই কিন্তু গ্যাস, এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি? এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ব্যাপনের হার বের করার জন্য আমাদেরকে প্রথমে আণবিক ভরটা বের করতে হবে। কার্বন কত? 12 আছে, কয়টা সংখ্যা? একটা। তো মাথার মধ্যে রাখবেন আণবিক ভর বের করার জন্য আমাদেরকে পারমাণবিক ভরটা মুখস্থ করতে হবে। আপনাদের বিজ্ঞান বইয়ে দেখবেন একটা অধ্যায়ে পর্যায় সারণী দেওয়া আছে, ওইখানে 118টি মৌল রয়েছে। প্রথম 30টার পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মুখস্থ করবেন। এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ওইরকম 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরটা মুখস্থ করবেন, তাহলেই হয়ে গেল। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 6, ভর হচ্ছে গিয়ে 12। তো প্রথমে কি কাজ করতে হবে, এটার আণবিক ভর লেখার জন্য এই মৌলগুলার পারমাণবিক ভর জানতে হবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 আছে 1 দিয়ে গুণ করলাম, আর 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থেকে, এই জন্য 1 গুণ না করলেও চলে, জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি। কার্বন পরে অক্সিজেনে যাব, মানে একটা মৌল শেষ হওয়ার পর আরেকটা মৌলে যাওয়ার জন্য প্লাস দিতে হবে। অক্সিজেন কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 16, সংখ্যায় কটা আছে? 2টা। আচ্ছা 12 একে 12, 16 দুগুণে কত? 32, 12 আর 32 যোগ করলে 44 হয়। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে 14, পারমাণবিক ভর সংখ্যা কত? 1, তাহলে 1 গুণ করতে হবে। নাইট্রোজেন পরে হাইড্রোজেন যোগ দিলাম প্লাস, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, সংখ্যা কত? 3, ঠিক আছে। 14 একে 14, 3 একে 3, দ্যাটস ওয়াই এটা হবে
17। তাহলে আপনি বলেন কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটার ব্যাপনের হার বেশি? অবশ্যই অ্যামোনিয়ার বেশি। তার না, ব্যাপনের হার বেশি হবে অ্যামোনিয়ার। কেন? কারণ হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাহলে যার ভর কম তার ব্যাপনের হার বেশি হবে। আচ্ছা, ব্যাপন মানে তো ছড়িয়ে পড়া। একবার চিন্তা করে দেখেন তো, একটা মোটা ছেলে এবং একটা চিকন ছেলে দৌড়াদৌড়ি করছে, কে ফার্স্ট দৌড়াবে? অবশ্যই যার ভর কম। তো ওই সেন্সে চিন্তা করেন, যার আণবিক ভর কম সে বেশি ছড়িয়ে পড়বে, মানে বেশি দৌড়াবে। দ্যাটস ইট। আণবিক ভর কম হলে ব্যাপনের হার কি হয়? বেশি হয়। এরকম আপনি যে কোনো দুইটা গ্যাসের কার ব্যাপনের হার বেশি এবং কার ব্যাপনের হার কম খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা ব্যাপনের হার একটা প্র্যাকটিক্যাল দেখবো। এটা আপনি নিজে নিজে চাইলে করতে পারেন যদি এইগুলো আপনার কাছে থাকে। এটা হচ্ছে একটা কাঁচ নল, দুইটা মুখ খোলা কাঁচ, ভেতরটা দেখা যায়। ঠিক আছে? এটা ল্যাবে পাওয়া যায়, আপনার স্কুল কলেজের ল্যাবে পাবেন, অথবা আপনি কেমিস্ট্রির ল্যাবরেটরি যে জিনিসগুলো যেই জায়গায় বিক্রি করে ওইখান থেকে আপনি কিনে নিয়ে আসতে পারেন। দুইটা মুখ খোলা, দেখা যায়। এদিক দিয়ে তোলায় সিক্ত করে আমরা নিলাম HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোলায় সিক্ত করা মানে তোলায় ভেজানো। আমরা ওই যে স্যাভলন বা অ্যান্টিসেপটিক যেগুলো ইউজ করি, তোলা দিয়ে ভিজিয়ে ক্ষতস্থান বা যখন ড্রেসিং করা হয় কোনো জায়গা, তখন এটা কিন্তু এরকম ইউজ করা হয়। পভিসেপ আছে যেটা অ্যান্টিসেপটিক বলে আর কি। তো ওই যে তোলা দিয়ে ভিজিয়ে HClটাকে এদিক দিয়ে ঢুকাইছে, মানে এদিক দিয়ে রাখা হয়েছে HCl, আর এদিক দিয়ে তোলায় সিক্ত করে মানে তোলায় ভিজিয়ে নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে এদিক দিয়ে নেওয়া হয়েছে HCl, আর এদিক দিয়ে নেওয়া হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো ভেতর দিকে কিন্তু আছে ভেজা অংশটুকু, এরও ভেতর দিকে। তাহলে এখান থেকে HCl গ্যাসটা এদিকে যাবে আর এখান থেকে অ্যামোনিয়াটা যাবে। এখন HCl এর ভর কত? হাইড্রোজেন হচ্ছে গিয়ে 1, সংখ্যা তো 1 আছে, 1 দিয়ে গুণ করার দরকার আছে? দরকার নেই। প্লাস 30, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে দুটো যোগ করলে কত আসবে? 36.5। সালফার সংখ্যা গুণ করলে না, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই তো থাকবে। এটার জন্য কত আসবে? নাইট্রোজেন হচ্ছে গিয়ে 14, 1 দিয়ে গুণ করলে 14ই হবে। প্লাস অক্সিজেন কত? হাইড্রোজেন কত? 1, আর 3 আছে, 3 একে 3, 17। তাহলে আপনি বলেন এই দুটোর মধ্যে ভর কার কম? এর ভর কম, এ বেশি ছড়িয়ে পড়বে। তাহলে দেখা যাবে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাসটা বের হবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক গ্যাসীয় অবস্থায় এটা ব্যাপিত হবে। তাহলে এটা এদিকে আসবে আর এটা এদিকে আসবে। তো এর ভর কম হয়, এ কম ছড়িয়ে পড়বে, আর এর ভর বেশি হয়, এ বেশি ছড়িয়ে পড়বে। তাহলে দেখা যাবে HCl এর পাশাপাশি জায়গায় আইসা সাদা ধোঁয়া তৈরি হয়েছে। তো সাদা ধোঁয়া কেন তৈরি হলো? সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়া তৈরি হওয়ার পিছনে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়া তৈরি হওয়ার পিছনে কাহিনীটা হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই সাদা ধোঁয়াই তার প্রমাণ দেয় যে এখানে সাদা ধোঁয়াটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপাদন হয়েছে, এই জন্য এটা তৈরি হয়েছে। তো কিভাবে? কারণ অ্যামোনিয়া যখন HCl এর সাথে মিলিত হয়, তারা দুজন মিলে বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। তার মানে এই সাদা ধোঁয়াটাই বুঝতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। কেন সাদা ধোঁয়াটা HCl এর কাছাকাছি জায়গায়? কারণ HCl এর ভর বেশি, সে কম ছড়িয়ে পড়বে। অ্যামোনিয়ার ভর কম, সে বেশি ছড়িয়ে পড়বে, এই জন্য সে বেশি এদিকে আসছে। আর সাদা ধোঁয়াটা HCl এর কাছাকাছি জায়গায় আছে। আশা রেখে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তাহলে ব্যাপন ও নিঃসরণ বুঝে ফেললাম, সাথে ব্যাপনের হারটা বুঝে ফেললাম। মাথার মধ্যে রাখবেন ব্যাপনের হার মানে হচ্ছে সময়ের সাথে কোনো জিনিস ছড়িয়ে পড়া। দ্যাটস ইট। এরপরে আমরা এই টপিকটা পড়ার পর এরপরে কোনটা শিখবো? সেটা হচ্ছে গিয়ে মোমবাতির জ্বলন। আচ্ছা, একটা মোমবাতি যখন আমরা জ্বালাই, দুই ধরনের ঘটনা ঘটে। একটা হচ্ছে মোমবাতির জ্বলনে দুইটা কেস হয়। মোমবাতির জ্বলন নাম্বার 1, একটা হচ্ছে গিয়ে গলন, নাম্বার 2 দহন। তো গলনে কি হয়? গলন মানে হচ্ছে গলা। আপনি জানেন কোন কঠিন পদার্থকে তাপ দিলে সে একটা অবস্থায়, মানে একটা পয়েন্টে যাওয়ার পর, মানে তার তাপ দিলে তাপমাত্রা বাড়বে, বাড়তে বাড়তে একটা টেম্পারেচারে আসার পর সে মেল্ট হবে, মানে অবস্থার পরিবর্তন হবে, সে গলতে শুরু করবে, গলে কঠিন থেকে তরল হবে। ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে গলন। ঠিক আছে? আর কোনো পদার্থ যে অবস্থায় বা যে তাপমাত্রায় এসে সে কঠিন থেকে তরলে পরিণত হয়, ওই তাপমাত্রা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। আর যেই তাপমাত্রায় সে কোনো
তরল পদার্থ তরল থেকে বাষ্পে রূপান্তরিত হয় ওটাকে বলা হয় তার স্ফুটনাঙ্ক, মাথার মধ্যে রাখবেন, ঠিক আছে। আর গলন মানে কি, কঠিন থেকে গলে তরল হওয়া, ঠিক আছে। আর স্ফুটন মানে কি, ওই যে তরল থেকে বাষ্প হওয়া। আচ্ছা, তো গলনে কি হয় আপনি একবার চিন্তা করে দেখেন তো, আমরা যখন একটা কঠিন মোমকে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে সে তরল থেকে কি হলো, কঠিন থেকে তরল হলো। আবার যখন মোমবাতিটা নিভিয়ে ফেললাম, ওই তরলটা আবার কি হয়ে যাবে, জমাট বেঁধে কঠিন হয়ে যাবে। তাহলে মোমের মূল উপাদানের কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তাহলে পদার্থ যখন বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটায়, বা পদার্থের যখন বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, পদার্থ অন্য কোনো কিছুতে রূপান্তরিত হয় না, অর্থাৎ তার রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন ঘটে না, তখন ওই ধরনের যে পরিবর্তন ওটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে সবসময় বলি, মনে করেন রফিক নামের একটা ছেলে, সে রোদের মধ্যে স্কুলে যায়, কোচিংয়ে আসছে, ঠিক আছে, কালো হয়ে গেছে। তো বাজার থেকে সে কি করলো, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিনলো। ওটা ক্রিম দিয়ে প্রত্যেক দিন তার ফেসটাকে খুব ভালো করে পলিশ করে, তো ঝকঝকে চকচকে সাদা হয়ে গেল, মানে ফর্সা হয়ে গেল। তো ক্রিমটা যখন শেষ হয়ে গেল, পকেটে টাকা নাই, আবার রোদের মধ্যে স্কুলে যাচ্ছে, কোচিংয়ে আসতেছে, আবার কালো হয়ে গেছে। তাহলে এই যে রোদে পুড়ে সে কালো হয়ে গেল, আবার তার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখার পর তার ফেসটা আবার সুগঠিত হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এখানে কিন্তু তার বাহ্যিক রূপের পরিবর্তন হয়েছে, রফিক কিন্তু রফিকই আছে। এই পরিবর্তনকে বলা ভৌত পরিবর্তন বা ভৌত অবস্থার পরিবর্তন। কিন্তু এরকম যদি হইতো যে রফিক হাঁটতেছে হাঁটতেছে ছাগল হয়ে গেছে, যেটা আসলেও সম্ভব না, যদি হইতো তাহলে ওই যে মানুষ থেকে ছাগল হয়ে যাওয়া, ওটাকে বলা হতো রাসায়নিক পরিবর্তন। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, যেটা আদৌ সম্ভব নয়, ঠিক আছে। তো রাসায়নিক পরিবর্তন হচ্ছে ওই পরিবর্তন যেই পরিবর্তন ফলে রাসায়নিক সংযুক্তির পরিবর্তন ঘটে, অন্য একটা জিনিসে রূপান্তরিত হয়, ঠিক আছে। এই জন্য সকল রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক পরিবর্তন বলা হয়, কারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক ধরনের পদার্থ থেকে অন্য ধরনের পদার্থে পরিণত হয়, এই জন্য রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে গলনটা আসলে কোন ধরনের পরিবর্তন, এই যে কঠিন মম গলে তরল হলো, তো মম কিন্তু মমই আছে, বাট কঠিন থেকে তরল হয়েছে, আবার নিভিয়ে ফেলো, ঠান্ডা করলে তরল থেকে কঠিন হয়ে যাবে, জমাট বেঁধে। তাহলে এটা হচ্ছে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন। তাহলে গলনে কি হয়, হয় ভৌত পরিবর্তন। কি পরিবর্তন, ভৌত পরিবর্তন। আচ্ছা, আপনারা একবার চিন্তা করে দেখেন, যদি মোমবাতি জ্বলনে শুধু ভৌত পরিবর্তন হইতো, তাইলে একটা মোম দিয়ে সারা জীবন চলা যেত। কিভাবে, যে মমটাকে জ্বালালাম, কঠিন মম গলে তরল হলো, আবার নিভিয়ে ফেললাম, ওই তরলটা জমাট বেঁধে কঠিন হয়ে গেল, তাইলে একটা মম দিয়ে সারা জীবন চলা যেত। কিন্তু আফসোসের বিষয়, একটা মম কিছু সময় অতিবাহিত হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। এর পিছনে কারণ হচ্ছে এখানে দহন হয়। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া, অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া, ঠিক আছে। তো অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে কি বলে, দহন বলে। এই যে মোম, সেটা হচ্ছে একটা হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। এই মোম যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে জলীয় বাষ্প H2O, দেন তৈরি করবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, সাথে তাপ শক্তি আর আলোক শক্তি, ঠিক আছে। তাপ এবং আলো দুইটাই কিন্তু শক্তি, তো এখানে আমি শুধু শক্তি লিখলেও হবে। এখন একবার চিন্তা করে দেখেন, মোম ছিল একটা হাইড্রোকার্বন। কি ছিল বাবা, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোকার্বন মানে হচ্ছে যার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। কার্বন প্লাস হাইড্রোজেনের যৌগ, কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, বাট আমরা মাথার মধ্যে রাখবো মোম হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ হাইড্রোকার্বন, যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন আছে। যে কোনো হাইড্রোকার্বন দহন বিক্রিয়ায়, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়ায় জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, সাথে তাপ এবং আলোক শক্তি তৈরি করবে। মোমবাতি যখন জ্বালাই, মোমের উপর হাতটা রাখবেন, খুব ঠান্ডা লাগবে না, গরম লাগবে, তার মানে তাপ শক্তি পাচ্ছি। আর মোমটা জ্বালাচ্ছি কেন, আলোকিত করার জন্য, আলো পাওয়ার জন্য, তার মানে এখান থেকে আলোক শক্তিটা পাওয়া যায়। তাহলে একবার চিন্তা করে দেখেন, দহন অংশে সে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, মোমটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে মোম থেকে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে। তার মানে আগে ছিল রফিক, হয়ে যাচ্ছে গরু, যেটা আসলে সম্ভব না, মজা করে বললাম। আগে ছিল মোম, হয়ে যাচ্ছে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড, তার মানে মোমটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দহনের মাধ্যমে। তাহলে মোমবাতি জ্বালালে কঠিন থেকে তরল হয়, আবার নিভিয়ে ফেললে, ঠান্ডা করলে তরল থেকে কঠিন হয়। এটা হচ্ছে গলন অংশে হচ্ছে ভৌত পরিবর্তন, আর দহনে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আশা রেখে আপনারা বুঝতে পারতেছেন মোমবাতির জ্বলনে কোন জিনিসটা হয়ে থাকে, বুঝতে পারছি। পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের ফলে বস্তু যে বস্তুর
মূল সংযুতি মানে মূল জিনিসটা চেঞ্জ হয় না, বাট অবস্থার পরিবর্তন হয়। আর রাসায়নিক পরিবর্তনে বস্তু ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। গলন কি বলে ফেললাম, গলন মানে হচ্ছে গলা, কঠিন থেকে গলে তরল হওয়া। স্ফুটন মানে হচ্ছে ফুটা মানে তরল থেকে বাষ্প হওয়া। যেই তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় ওই পদার্থকে, ওই তাপমাত্রাকে, যেই তাপমাত্রায়, আবার বলতেছি, যেই তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, যেই তাপমাত্রা ওটা হচ্ছে গলনাঙ্ক, আর যেই তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। দ্যাটস ইট। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, গলনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কি। আশা রাখি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আসেন পাতন এবং ঊর্ধ্বপাতন বলতে কি বোঝায়। আচ্ছা, একটা কথা বলে ফেলি গলন এবং স্ফুটনের ক্ষেত্রে। আমরা জানি বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো মাইনাসে সে বরফ অবস্থায় থাকবে। তো মনে করেন আমি একটা বরফ নিয়ে আসলাম -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। তো এই -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন তার অবস্থার পরিবর্তন হবে। সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে তাপ গ্রহণের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন আমরা যে তাপটা দিব ওই তাপমাত্রা বাড়াবে না। নর্মালি তাপ দিলে তাপমাত্রা বাড়ে। তো যখন গলনাঙ্কে আসবে তাপ দিলে তাপমাত্রা বাড়বে না। কেন? ওই তাপ তাকে গলাতে সাহায্য করতেছে। যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন আবার তাপ দিলে তাপমাত্রা বাড়বে। 100 ডিগ্রি সেলসিয়াসে আসলো মানে তরল পানি তার কিসে চলে আসলো? স্ফুটনাঙ্কে চলে আসলো। স্ফুটনাঙ্কে আসার পর তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, তখন তার অবস্থার পরিবর্তন হবে। তখন সে তাপ গ্রহণ করে, সুপ্ত তাপ গ্রহণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে ধীরে ধীরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পীভূত হবে। যখন সম্পূর্ণভাবে বাষ্প হয়ে যাবে তখন আবার তাপ দিলে তাপমাত্রা বাড়বে। এই যে দুইটা অবস্থা, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কে, তাপ দিলে তাপমাত্রা বাড়ে না কেন? কারণ ওই তাপ তার অবস্থার পরিবর্তনে সাহায্য করে। যেই তাপ অবস্থার পরিবর্তন করে তাকে বলা হয় সুপ্ত তাপ। দ্যাটস ইট। আচ্ছা, আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন পাতন জিনিসটা কি, ঊর্ধ্বপাতন জিনিসটা কি। পাতন জিনিসটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে, সহজ করে, খুব অল্প সময় বুঝিয়ে দিচ্ছি। পাতন কি? পাতনে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে বাষ্পীভবন প্লাস হচ্ছে ঘনীভবন। তো বাষ্পীভবন কি? আমরা যখন কোনো তরল পদার্থে তাপ দিই, তো তাপ দিলে তরল পদার্থ বাষ্পীভূত হয়। এই যে তরল পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হলো, এটাকে বলা হয় বাষ্পীভবন। আবার কোনো বাষ্পকে শীতল করলে, অর্থাৎ বাষ্পকে যদি আমরা কি করি, শীতল করি, তো বাষ্প থেকে কি হবে? তরল হবে। তো তরল থেকে বাষ্প, তাপ প্রয়োগের ফলে তরল থেকে বাষ্প হয়। আবার ওই বাষ্পকে ঠান্ডা করলে তরলে পরিণত হয়। তরল থেকে বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন, আর বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করাকে বলা হয় ঘনীভবন। বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এই দুইয়ের সমষ্টি হচ্ছে পাতন। তার মানে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত হওয়া আর বাষ্পকে শীতল করলে পুনরায় তরলে পরিণত হওয়া, ওই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় পাতন। ঠিক আছে? তাহলে পাতনটা কি বুঝতে পারছি? আমরা এরকম মনে রাখতে পারি, এটা হচ্ছে গিয়ে পাতন। ঠিক আছে? আচ্ছা, তো পাতনে কি হয়? তরলকে যদি আমরা তাপ দেই, তাপ প্লাস কি হবে? বাষ্প। ঠিক আছে? তাপ প্লাস করলে এই যে প্রক্রিয়া, এটার নাম কি হবে? তাপ দিলে এটাকে বলা হবে কি? তরল থেকে বাষ্প হয়, এটার নাম হচ্ছে বাষ্পীভবন। কি ভবন? বাষ্পীভবন। আবার ওই বাষ্পকে যদি আমরা তাপ মানে ঠান্ডা করি, তাপ মাইনাস মানে শীতল করি, তখন সেটা কি হবে? তখন বাষ্পকে শীতল করে তরলে পরিণত হবে। তো এটাকে বলা হবে কি? ঘনীভবন। ঠিক আছে? ঘনীভবন। আর এই যে তরলকে তাপ দিলে তরল থেকে বাষ্প হয়, বাষ্পীভবন। বাষ্পকে ঠান্ডা করলে বাষ্প থেকে তরল হয়, এটা হচ্ছে গিয়ে কি ভবন? ঘনীভবন। আর এই টোটালটাকে বলা হচ্ছে পাতন। দ্যাটস ইট। এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিবেন, সার্কেল দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে আসেন ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি? নরমালি কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা কঠিন থেকে তরল হয়, তরলকে তাপ দিলে তরল থেকে বাষ্প হয় আর কি। তো কঠিন থেকে তরল হবে গলনাঙ্কে, আর তরল থেকে বাষ্প হবে স্ফুটনাঙ্কে। বাট কিছু পদার্থ আছে যাদেরকে তাপ দিলে
তারা কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয় এবং ওই বাষ্পকে ঠান্ডা করলে সরাসরি বাষ্প থেকে কঠিনে পরিণত হয়। ওই যে প্রক্রিয়া, টোটাল প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। আর যে সকল পদার্থের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারটা ঘটে তাদেরকে বলা হয় উদ্বায়ী পদার্থ। দ্যাটস ইট। যেমন আপনি মনে করেন আমি যদি নিশাদলকে তাপ দেই, সেটা কঠিন থেকে সরাসরি কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। আর ওই বাষ্পকে ঠান্ডা করলে সরাসরি কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাহলে এই পদার্থ হচ্ছে উদ্বায়ী পদার্থ এবং এই যে তাপ দিলে সে কঠিন থেকে বাষ্প হচ্ছে আর বাষ্পকে ঠান্ডা করলে আবার কঠিন হয়ে যাচ্ছে, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। এরকম আর কি আছে, যেমন আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কি আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে গিয়ে আয়োডিন, তারপর কি আছে আয়োডিন, এটাকে কি বলে নিশাদল, কি বলে নিশাদল, আয়োডিন I2, ঠিক আছে, কর্পূর, ন্যাপথলিন ইত্যাদি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই সবগুলাই কিন্তু কি তোমার উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এটা হচ্ছে পদার্থের অবস্থার প্রথম অংশ। এই ভিডিওতে আমরা এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করলাম। এরপরে আরও বিস্তারিত আরও কিছু বিষয় আমরা জানবো যেগুলো আমাদেরকে হেল্প করবে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো কিভাবে আসবে এবং কিভাবে এগুলা সলভ করতে হবে। বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আমরা নতুন ক্যারিকুলামের বিজ্ঞান বইটা খুব ভালো করে শিখবো এবং মাথার মধ্যে রাখতে হবে এই টপিকগুলো বোঝার পর অবশ্যই আপনার পাঠ্য বইটা খুব ভালো করে রিডিং করবেন এবং আমার লেকচারের সাথে মিলিয়ে পড়বেন। তারপর দেখবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। সবার সাথে বেশি বেশি শেয়ার করুন। আহমেদ কাসুম সব সময় আপনাদের পাশে রয়েছে। আল্লাহ হাফিজ।